So now I will tell you about the so now I will tell you about the points of chapter 3. Okay, চ্যাপ্টার 3 প্রথম দিককার যে পয়েন্টসটা, সিভিলাইজেশন কি তোমরা পড়েছিলে যে চ্যাপ্টার 3তে প্রথম দিকে যেটা ছিল যে সিভিলাইজেশন কি, ঠিক আছে। তো সিভিলাইজেশনের ব্যাপারে আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, কিছু পয়েন্টস লিখিয়ে দিয়েছি খাতায়, সেই পয়েন্টসগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে। মানে ইন্ডিয়ান সোসাইটি, ইকোনমি, কালচার এবং 7th and 12th সেঞ্চুরির মধ্যে যে সিভিলাইজেশনটা, ইকোনমিকটা কেমন ছিল, ইন্ডিয়ান সোসাইটি ইকোনমিক্যাল দিকটা কেমন ছিল এবং তার কালচার, তার সিভিলাইজেশন কেমন ছিল, ঠিক আছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রথম দিকে ডিসকাস করেছি, ঠিক আছে। তো তোমরা আর আমি কিছু অনেক পয়েন্টস যেটা আমি কপিতেও তোমাদের লিখে দিয়েছি, তো সেই পয়েন্টসগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে। এরপর যে আমি পয়েন্টসটা তোমাদেরকে এখন পড়াবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের মধ্যে একটা সিভিলাইজেশন পড়ে যেটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন, ঠিক আছে। তো মেহেরগড় সিভিলাইজেশন যেটা ওরা খুঁজে পেয়েছিল, আর্কিওলজিস্টরা একটা জায়গা খুঁজে পেয়েছিল যেখানে সিভিলাইজেশন মানে যেখানে নতুন করে আরবান সোসাইটি, মানে নতুন করে শহর তৈরি হয়েছিল, নতুন করে মানুষেরা সিভিলাইজড হয়েছিল, অনেক রকম কাজ করতে, হ্যাঁ, বাড়ি ঘর তৈরি করতে শিখেছিল, নিজেদেরকে অনেকটা কালচারাল দিক থেকে সব দিক থেকে নিজেদেরকে সিভিলাইজড করতে শিখেছিল। তো সেটা কোথায় খুঁজে পাওয়া গেছিলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেটা হচ্ছে যে মেহেরগড় বলে একটা জায়গা আছে, আর্কিওলজিক্যাল সাইট অফ কপার স্টোন এজ, ঠিক আছে। তো আর্কিওলজিস্টরা পেয়েছিল ওই জায়গাটা মেহেরগড়, যেটা হচ্ছে দেখো লেখা আছে আর্কিওলজিক্যাল সাইট অফ কপার স্টোন এজ হ্যাজ বিন ডিসকভার্ড ইন মেহেরগড় ইন বালুচিস্তান অফ প্রেজেন্ট ডে পাকিস্তান। এখন যেটা মানে পাকিস্তান বলি আমরা যে জায়গাটাকে, তো সেটা হচ্ছে মেহেরগড়, হ্যাঁ। তো সেই জায়গাটাই হচ্ছে মেহেরগড় ছিল আগে বলা হতো, হ্যাঁ। তো পাকিস্তান বলা হতো, সেই জায়গাটা আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছিল কপার স্টোনে। যখন মানুষেরা কপার স্টোন ইউজ করতো, তখন যখন মানুষেরা মানে আয়রন ইউজ করতে বা অন্য কিছু ইউজ করতে জানতো না, শুধু কপার এবং স্টোন ইউজ করতো, তখন আর্কিওলজিস্টরা একটা জায়গা পেয়েছিল, একটা আর্কিওলজিক্যাল সাইট খুঁজে পেয়েছিল, তো সেই জায়গাটা ডিসকভার করেছিল, সেই জায়গাটার নাম হচ্ছে মেহেরগড়, ঠিক আছে। তো এটা খুব ভালো করে পড়বে। আর এখানে কি পাওয়া গেছিলো না, তো মেটালস এখানে তখনকার দিনে ওই যে বললাম কপার এবং ব্রোঞ্জ স্টোন ইউজ হতো, তো সেটা কি বলা হতো কপার স্টোন এজ বা ক্যালকোলিথিক এজ, ঠিক আছে। তো সেই একটা কপার স্টোন এজের সময়কার একটা জায়গা খুঁজে পাওয়া গেছিলো, যেটা অনেকটা বেশি সিভিলাইজড ছিল, জায়গাটা অনেকটা বেশি আরবানাইজেশন বা শহর বা বিল্ডিংস যেখানে গড়ে উঠেছিল কপার স্টোন এজ বা ক্যালকোলিথিক এজের সময়, সেটা হচ্ছে মেহেরগড় সেই জায়গাটার নাম, ঠিক আছে। এটা ভালো করে পড়বে। এরপর আমি তোমাদেরকে পরের ইয়েতে যাচ্ছি, পরের দেখো ভিডিওতে যাচ্ছি পেজে, যেখানে মেহেরগড় কোথায় আছে লোকেটেড সেটা নিয়ে এখানে লেখা আছে। তো এখানে কি কি হয়েছিল না, অ্যাগ্রিগিয়ান সিভিলাইজেশন হয়েছিল, পাওয়া গেছিলো এখানে, মানে খুব ভালো এগ্রিকালচার হয়েছিল এখানে, ক্রপস শস্য তৈরি হয়েছিল, এবং সেটা ইট ওয়াজ অ্যারাউন্ড কখন হয়েছিল না 1974 এডি যখন ছিল ওই সময় হয়েছিল। এবং হু মেড দিস সিভিলাইজেশন, কে মানে দেখেছিল এই জায়গাটা, কোন আর্কিওলজিস্ট খুঁজে পেয়েছিল, তার নামটা খুবই ইম্পর্টেন্ট, যে এই জায়গাটা খুঁজে পেয়েছিল মেহেরগড় জায়গাটা খুঁজে পেয়েছিল, যেখানে আর্কিওলজিক্যাল সাইট একটা মেহেরগড় খুঁজে পেয়েছিল। তখনকার দিনে প্রচুর সিভিলাইজড জায়গা ছিল। তো সেই জায়গাটা যিনি খুঁজে পেয়েছিলেন, যিনি আর্কিওলজিস্ট খুঁজে পেয়েছিলেন, তার নাম হচ্ছে ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট জিনস ফ্রাঙ্কোস জ্যারিজ, তার নাম, ঠিক আছে। ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট জিনস ফ্রাঙ্কোস জ্যারিজ,
ঠিক আছে, তিনি খুঁজে পেয়েছিলেন এই জায়গাটা। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই রিচার্ড মিডো, তাকে অ্যাসিস্ট করেছিলেন রিচার্ড মিডো, তার অ্যাসিস্ট্যান্সে উনি জিন্স ফ্রান্সক্রোস, উনি ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট, দুজন মিলে এই জায়গাটা মেহেরঘর সিভিলাইজড যে জায়গাটা সেটা খুঁজে তখনকার দিনে খুঁজে পাওয়া গেছিল। ঠিক আছে, এরপর দেখো ওল্ড ফেস অফ মেহেরঘর অ্যাপ্রক্সিমেটলি যখন মানে ওখানে কি কি হয়েছিল এরপর বলা হয়েছে যে প্রথম দিকে মেহেরঘর জায়গাতে কি খুঁজে পাওয়া গেছিল 7,000 থেকে 5,000 বিসি সময়ের মধ্যে কি খুঁজে পাওয়া গেছিলো না, অ্যাট দ্যাট টাইম দ্য পিপল অফ মেহেরঘর নিউ হাউ টু গ্রো বার্লি অ্যান্ড হুইট, কীভাবে বার্লি হুইট তৈরি করবে, কীভাবে গোট শিপ বুল তৈরি মানে কীভাবে মানে গোটের মানে ছাগল শিপ দিয়ে এবং ভেড়া দিয়ে কীভাবে বুলক কাঠ দিয়ে কীভাবে অ্যানিম্যালসদেরকে ডোমেস্টিকেটেড করবে, কীভাবে নতুন করে হুইট বার্লি, হ্যাঁ শস্য বার্লি মানে বার্লি গম তৈরি করবে, কীভাবে ভুট্টা তৈরি করবে। ঠিক আছে, অ্যানিম্যালসদেরকে ডোমেস্টিকেটেড শিপ গোটকে কীভাবে ডোমেস্টিকেটেড করবে সেগুলো তখনকার দিনে মেহেরঘর পিপলরা জানতো। ঠিক আছে, এবং সেখানে আর কি পাওয়া গেছিলো না, স্টোন গ্রাইন্ডার্স মানে মিক্সি যেটাকে আমরা এখনকার দিনে বলি, সেই গ্রাইন্ডার পাথরের পাওয়া গেছিলো, এবং স্টোন ভেসেলসও ডিসকভার করা হয়েছিল এক্সকাভেটেড মানে যে পাওয়া মানে মাটি খুঁড়ে পাওয়া গেছিলো কোথায় না, ইন মেহেরঘর, যেটা এখন আমরা পাকিস্তান বলি যে জায়গাটায়, সেখানে পাওয়া গেছিলো। ঠিক আছে, এরপর দেখো স্টোন নাইভস এবং টুলস পাওয়া গেছিলো অফ অ্যানিম্যাল বোনস নিয়ে, সেটাও তখনকার দিনে পাওয়া গেছিলো ওখানে। ঠিক আছে, আর কি পাওয়া গেছিলো না, কোনো মেটালসের ধাতু পাওয়া যায়নি, স্টোন মানে পাথরের ছুরি এবং পাথরের অনেক রকম টুলস মানে জিনিসপত্র পাওয়া গেছিলো, ও যেটা অ্যানিম্যাল বোনস দিয়ে তৈরি, হ্যাঁ পশুদের হাড় দিয়ে তৈরি সেরকম টুলস এবং ছুরি স্টোন নাইফ সেগুলো পাওয়া গেছিলো। আর যেটা বললাম যে কীভাবে শস্য দানা বার্লি হুইট তৈরি করেছিল তখনকার দিনের লোকেরা, হ্যাঁ সেটা তো পাওয়া গেছিলো ওল্ড ফেস মানে 7,000 থেকে 5,000 বিসি সময়ের মধ্যে মেহেরঘরে এই জিনিসগুলো পাওয়া গেছিলো। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে এখানকার লোকেরা মাড ব্রিক্স হাউসে, দে ইউজ টু লিভ ইন আ মাড ব্রিক্স হাউসে তারা থাকতো, এবং সেই ঘরগুলো নর্মালি ওয়ান রুম একটা করে রুম ছিল, এবং সেই স্ট্রাকচারসগুলো ওয়্যার বিগার দ্যান কমন রেসিডেন্সিয়াল এরিয়াস, মানে এখন যে আমরা বাড়িঘর করি রেসিডেন্সিয়াল মানে বাড়িঘর যেগুলো আমরা হাউস করি রেসিডেন্স করি আমরা, তখনকার দিনে সেরকমই মানে ছোট ছোট ঘর তো এখনকার দিনে, তো তখনকার দিনে ওই ছোট মানে বড় ঘর মানে তারা তৈরি করতো, মাড ব্রিক হাউস তৈরি করতো, এবং রীতিমতো অনেক বড় রুম তারা তৈরি করতো, যেটা এখনকার দিনে আমরা পাই না, কিন্তু ওরা তখন সেটা তৈরি করতো, এবং সেটা মাড দিয়ে তৈরি, মাড এবং ব্রিক দিয়ে তৈরি সেটা তারা করতো। ঠিক আছে, আর্কিওলজিস্টরা আরও খুঁজে পেয়েছিল যে কি না সেখানে তারা গ্রেন দে ইউজ টু স্টোর গ্রেন দেয়া। ঠিক আছে, এবং তারা ঘরটা বড় করতো কারণ তারা সেখানে শস্য মানে গ্রেন মানে যে গ্রেন মানে ধরো এই যে ছোলা যেটাকে বলে ছোলা বা গ্রেনস বা যেটাকে চাল পাল এগুলো তারা স্টোর করতো ওখানে। ঠিক আছে, তো ওল্ডেস্ট তখনকার দিনে ওই মেহেরঘরই জায়গা ছিল সবথেকে ওল্ডেস্ট গ্র্যানারি, যেখানে গ্রেন শস্য স্টোর করা হতো, ওল্ডেস্ট গ্র্যানারি ছিল ওখানে মেহেরঘরে, তখনকার দিনে ওইখানেই পাওয়া গেছিলো সবথেকে ওল্ডেস্ট। ঠিক আছে, এরপর ফার্স্ট ফেজে ওখানে কি কি পাওয়া গেছিলো সেটা বললাম, সেকেন্ড ফেজে ওখানে আরও কিছু জিনিস পাওয়া গেছিলো 5,000 থেকে 4,000 বিসির মধ্যে, সেটা সেকেন্ড ফেজ ছিল, তখনও সেখানে আরও মানুষেরা কটন কাল্টিভেশন করতো। দেখো লেখা আছে দে ইউজ টু কাল্টিভেট কটন অ্যালং উইথ হুইট অ্যান্ড বার্লি। সেকেন্ড ফেজ প্রথমে তারা তো বার্লি হুইট করতো ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে ওরা কীভাবে কটন কাল্টিভেট করবে সেটা তারা জানতে শিখলো, হুইট বার্লি কটন তখন তারা কাল্টিভেট করতো। ঠিক আছে, তো তারপর তারা কি জানলো না, দ্যাট সিকেলস ইট ওয়াজ এগেন ইন মেহেরঘর দ্যাট সিকেলস টু হারভেস্ট গ্রেন ওয়্যার ইউজড ফর ফার্স্ট টাইম, তারা
এমনকি কীভাবে মানে সিকেল দিয়ে, সিকেল মানে ধরো যেটা দিয়ে আমরা মানে হারভেস্ট করি, যেটাকে আমরা সিকেল বলি, হ্যাঁ, তো সেই হারভেস্ট করা যন্ত্রপাতি দিয়ে কিভাবে গ্রেন, শস্য দানা কিভাবে হারভেস্ট করতে হয় সেই যন্ত্রপাতি দিয়ে, সেটাও তখন তারা জানতো। ঠিক আছে। আর যেটা সেকেন্ড ফেজে পাওয়া গেছিলো সেটা হচ্ছে যে আর্থেনওয়্যার পটারি, মানে কিভাবে এই কলসি তৈরি করতে হয় সেটাও তারা জানতো তখনকার দিনে। আর্থেন মানে মাটি দিয়ে পট তৈরি করা যেটাকে বলে, সেটাও তখন তারা জানতো। পটার্স হুইল, অ্যাট দ্যাট টাইম ইউজ অফ পটার্স হুইল, মানে মানে ওই যে হুইল ঘুরিয়ে যে পট তৈরি করে সেটা তারা তখন জানতো না। হ্যাঁ, তারা যেটা জানতো সেটা হচ্ছে যে ওই মানে মাটি দিয়ে হাতে করে পট তৈরি করতে তারা তখন জানতো। হ্যান্ডমেড যেটাকে আমরা বলি সেটা তারা জানতো। ঠিক আছে। এরপর দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, এরপর আর কিছু এখানে নেই। তো ফার্স্ট ফেজে তারা কি জানতো, মেহেরগড়ে কি খুঁজে পাওয়া গেছিলো, আর্কিওলজিস্টরা কি খুঁজে পেয়েছিল, তারা কিভাবে থাকতো, এবং সেকেন্ড ফেজে কি খুঁজে পাওয়া গেছিলো, তারা কিভাবে থাকতো, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন করতে পারি। তো জায়গা কোথায় পাওয়া গেছিলো না, মেহেরগড় জায়গাতে পাওয়া গেছিলো। কে করেছিল, মানে কে এই জায়গাটা খুঁজে পেয়েছিল না, ফ্রেঞ্চ জন জিন ফ্রাঙ্কোস জ্যারিজ, উনি খুঁজে পেয়েছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কে পেয়েছিলেন, হু ডিসকভার দিস প্লেস। ঠিক আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হাউ দ্য পিপল অফ মেহেরগড় ইউজ টু লিভ দেয়ার ইন দ্য ফার্স্ট ফেজ। পিপলরা কীভাবে প্রথম ফেজে এখানে থাকতো সেটা আর্কিওলজিস্টরা কীভাবে ডিসক্রাইব করেছে, এবং সেকেন্ড ফেজে তারা কীভাবে থাকতো, তারা কীভাবে তারা তাদের জীবন কাটাতো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে। এরপর দেখো থার্ড ফেজও আছে, যেখানে তারা থাকতো, কীভাবে তারা নিজেদের লাইফটাকে কাটাতো, কীভাবে তারা বার্লি, হুইট, রক, শস্যদানা থার্ড ফেজে বলা হয়েছে তারা করতো। তারা এখানেও একই জিনিস, ওই হাতে করে আর্থেনওয়্যার পটারি, মানে কীভাবে মাটির কলসি তৈরি করতে হয় সেটাও তারা জানতো থার্ড ফেজে। ঠিক আছে। তো এইভাবে মেহেরগড়ের লোকেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজ, তিনটে ফেজে ভাগ করে বলা হয়েছে। আর যে কীভাবে তখনকার দিনের এই মেহেরগড় যে জায়গাটা, সেই লোকেরা সেখানে থাকতো। ঠিক আছে। তিনটে ফেজে ভাগ করে বলা হয়েছে, এবং তিনটে ফেজই খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে। এরপর দেখো আমি নেক্সট পেজে যাচ্ছি, সেটা হচ্ছে যে হারাপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে। হারাপ্পান সিভিলাইজেশন তখনকার দিনে মানে কত থেকে কত বেশি অবধি হয়েছিল। হারাপ্পান মহেঞ্জোদারো দেখো ডিসকভার্ড হয়েছিল, হ্যাঁ, 1921 থেকে 1922 এডির মধ্যে এই জায়গাটা ডিসকভার হয়েছিল। এবং তখনকার দিনে জায়গাটা ছিল ইন্দাস রিজেন বলে একটা জায়গা ছিল, তার পাশে এই সাইটসটা পাওয়া গেছিলো, হারাপ্পান এবং মহেঞ্জোদারো সাইটটা পাওয়া গেছিলো। তো সেই জন্য সেটাকেই বলা হতো ইন্দাস রিজেন, ইন্দাস সিভিলাইজেশন বলে বলা হতো। দেয়ারফর দিস সিভিলাইজেশন ওয়াজ নোন অ্যাজ ইন্দাস সিভিলাইজেশন। যেহেতু ইন্দাসের পাশে, ইন্দাস বলে একটা জায়গা, তার পাশেই খুঁজে পাওয়া গেছিলো বলে এটাকে ইন্দাস সিভিলাইজেশন বলা হতো। কিন্তু লেটার ইট ওয়াজ নেমড অ্যাজ হারাপ্পান সিভিলাইজেশন, কিন্তু পরে এটাকে হারাপ্পান সিভিলাইজেশন বলা হয়েছিল। কারণ এখানে যা জিনিস পাওয়া গেছিলো সেটা ইন্দাস জায়গার বাইরেও অনেক কিছু খুঁজে পাওয়া গেছিলো। ঠিক আছে। যার জন্য এটাকে পরে বলা হতো হারাপ্পান সিভিলাইজেশন, নামটাকে চেঞ্জ করে হারাপ্পান সিভিলাইজেশন বলা হয়েছিল। ঠিক আছে। তো এটাই এখানে ইম্পর্টেন্ট আছে। এবং হারাপ্পান সিভিলাইজেশন সব থেকে বড় আর্কিওলজিক্যাল সাইট, যেটা আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছিল, যে যেখানে বিরাট মানুষেরা নিজেদেরকে সিভিলাইজড করে কালচারালি প্রচুর ডেভেলপ ছিল। ঠিক আছে। কীভাবে মানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, এগুলোর ব্যাপারে তারা প্রচুর নিজেদেরকে সিভিলাইজডভাবে হারাপ্পান লোকেরা থাকতো। সিভিলাইজেশনটা সব থেকে বড় লার্জেস্ট আর্কিওলজিক্যাল সাইট, এটাই যেখানে ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়ো। ঠিক আছে।
এরপর দেখো কিছু ডিসকভারি অফ হারাপ্পান সিভিলাইজেশনের কে ডিসকভার করেছিল এই নিয়ে এখানে লেখা আছে। হারাপ্পান সিভিলাইজেশনটা কে পেয়েছিল না জন মার্শালি যে আছে, দেখো এখানে লেখা আছে প্রথমে চার্লস মার্সান বলে একজন ছিলেন, উনি হারাপ্পান সিভিলাইজেশন খোঁজার চেষ্টা করেছিলেন, ডিসকভার করার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি উনি পারেননি। তারপর দেখো অ্যালেকজান্ডার কানিংহাম ছিলেন, উনিও এটার ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলেন, উনিও চেষ্টা করেছিলেন যে এখান থেকে কিছু হারাপ্পান সিভিলাইজেশনকে ডিসকভার করতে, বাট লেটার উনিও ফেল হয়েছিলেন এটা ডিসকভার করতে। হ্যাঁ, লাস্টে যিনি পেয়েছিলেন এই 1924-এ জন মার্শাল ছিলেন, উনি এই হারাপ্পান সিভিলাইজেশনটাকে মানে মানে পরে এক্সকাভেটেড খুঁজে পেয়ে হারাপ্পা এক্সকাভেশনস খুঁজে পেয়ে অনেক কিছু হারাপ্পায় খুঁজে পেয়ে সে হারাপ্পান সিভিলাইজেশনটাকে ডিসকভার করেছিলেন আলটিমেটলি জন মার্শাল 1924। ঠিক আছে, তো এটা এখানে ইম্পর্টেন্ট আছে। এরপর দেখো এখানে লেখা আছে যে হারাপ্পান সিভিলাইজেশন হচ্ছে প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন। ঠিক আছে, কারণ এখানকার পিপিলরা লিখতে জানতো, সেই জন্য এটাকে আমরা বলে থাকি প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন। ঠিক আছে, আর যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যালকোলিথিক সিভিলাইজেশন কি না, মানুষেরা এখানে কপার এবং ব্রোঞ্জ ইউজ করতে জানতো বলে তখনকার দিনে আর্কিওলজিস্টরা এই সিভিলাইজেশনটাকে হারাপ্পান সিভিলাইজেশনকে বলেছিল Chalcolithic civilization, because at that time people know they are to use copper and stone. So this civilization is known as Chalcolithic civilization and also proto-historic civilization because people know how to write. Okay, then নেক্সট পেজে আমি যাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আছে এক্সটেন্ট, মানে হারাপ্পান সিভিলাইজেশন মেনলি দেখো এক্সটেন্ট অফ হারাপ্পান সিভিলাইজেশন অলসো অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড দেখো 700,000 স্কোয়ার কিলোমিটার অবধি এই হারাপ্পান সিভিলাইজেশন এক্সটেন্ট ছিল। ঠিক আছে, এবং এখানে দুটো সিগনিফিকেন্ট হারাপ্পান সিভিলাইজেশন এরিয়া খুঁজে পাওয়া গেছিলো, সেটা হচ্ছে আলমগীরপুর বলে একটা জায়গা আছে যেটা এখন পাকিস্তানে পড়ে হারাপ্পান সিভিলাইজেশন। তো সেই আলমগীরপুর তখনকার দিনে বলা হতো, সেই অবধি খুঁজে পাওয়া গেছিল। এবং আলমগীরপুরকে এখন আমরা বলে থাকি দিল্লির ইস্টের ওইদিকে যে জায়গাটা, নিউ দিল্লির যে ইস্ট আছে, ইস্ট পোর্শন যে জায়গাটা আছে, সেখানেই হারাপ্পান সিভিলাইজেশন খুঁজে পাওয়া গেছিলো, এটা ইম্পর্টেন্ট আছে। আর পাকিস্তানের যে বালুচিস্তান বলে জায়গা আছে সেখানে খুঁজে পাওয়া গেছিলো। ঠিক আছে, আর এখানে কিছু নেই। এরপর দেখো আমি বলছি এই দেখো আছে টাউন প্ল্যানিং, তখনকার দিনে কিভাবে হারাপ্পান সিভিলাইজেশনের লোকেরা টাউন মানে শহর কিভাবে তৈরি করবে সেটা নিয়ে তারা অনেক কিছু প্ল্যান করেছিল। তো সেটা নিয়ে এখানে লেখা আছে যে হারাপ্পান সিভিলাইজেশন সিটিজ তখনকার দিনে অনেক বেশি ডেভেলপ হয়েছিল, টাউন কিভাবে প্ল্যান করে গড়ে তুলতে হয় সেটা তারা তখনকার দিনে শিখেছিল। ঠিক আছে, শিখেছিল এবং কোথায় কোথায় গড়ে উঠেছিল দেখো এখানে একটা গোল মতো সার্কেল করা আছে, সেখানে লেখা আছে যে কোথায় কোথায় হারাপ্পান সিভিলাইজেশন তখনকার দিনে গড়ে উঠেছিল সেটা লেখা আছে। সেই জায়গাগুলোর নামগুলো পড়ো, পরীক্ষায় আসতে পারে। আর এরপরে দেখো কিভাবে দেখো লেখা আছে আরবানাইজেশন কিভাবে হয়েছিল তখনকার দিনে। মহেঞ্জোদারো হারাপ্পা ছিল সবথেকে 2 লার্জেস্ট সিটিজ, তখনকার দিনে সবথেকে বড় সিটি ছিল মহেঞ্জোদারো অ্যান্ড হারাপ্পা, যেখানে টাউন খুব ভালো করে প্ল্যান্ড হয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, এবং ইন দিস হারাপ্পান সিভিলাইজেশন দে আর প্রবাবলি এক্সিস্টেড ডিভিশনস, এবং তখনকার দিনে এই মানে সিটিজ বড় বড় লার্জেস্ট সিটি তৈরি হয়েছিল হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে। আর সেখানে কিছু স্মল এবং বিগ সিটিজও দেখো লেখা আছে তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো ইন দ্য হারাপ্পান সাইটস দ্য রেসিডেন্সিয়াল এরিয়াস ওয়ার স্প্লিট ইনটু ক্লিয়ার জোনস, মানে ভাগ করা হয়ে গেছিলো হারাপ্পান সিভিলাইজেশনকে, হারাপ্পান সিটিকে। হারাপ্পান এবং মহেঞ্জোদারো বড় সিটি ছিল, তো তাদেরকে ভেঙে ভেঙে স্মল এবং বিগ সিটিতে পরিবর্তন করা হয়েছিল। তারপর সেখানে কিছু সিটাডেল মানে আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছিল,
হারাপ্পান সিটিজে, হারাপ্পান শহরে কিছু সিটাডেল খুঁজে পাওয়া গেছিলো। সিটাডেল কি, অ্যান এলিভেটেড প্লেস ইন দ্য সিটি, যাকে এলিভেটেড পোর্শন সিটিজের, সেটাকে আমরা বলে থাকি সিটাডেল। ঠিক আছে, সেই সিটাডেল তখনকার দিনে হারাপ্পান সিটিজে পাওয়া গেছিলো, আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছিল। সিটাডেল কি, হোয়াট ইজ সিটাডেল, এটা আসতে পারে, এটা নিয়ে পড়বে। তারপর দেখো লেখা আছে যে দ্য প্রিন্সিপাল রেসিডেন্সিয়াল এরিয়াস অফ দ্য সিটিজ, কীভাবে সেখানে বিল্ডিংস তৈরি হয়েছিল। বিল্ডিংস আর মেইনলি রেসিডেন্সিয়াল হাউসেস ছিল। দেখো ব্র্যাকেট করে করে আমি দিয়ে দিয়েছি যে কীভাবে বিল্ডিংসগুলো তখনকার দিনে এমনভাবে বিল্ডিং তৈরি করা হতো যে মানুষেরা সেখানে থাকতে পারতো। ঠিক আছে, সেভাবেই প্ল্যান করে সিটাডেল তৈরি করে বিল্ডিং তৈরি করা হতো। তারপর দেখো এবং হাই ফেন্স এবং খুব উঁচু ফেন্স করে ছাদ করে তখনকার দিনে মানে বাড়ি তৈরি করা হতো হারাপ্পান সিটিজে, হারাপ্পান শহরে। ইন দ্য সিটি অফ হারাপ্পা দেয়ার 2 গেটওয়েজ, এবং 2টো গেটওয়েও তৈরি করা হয়েছিল, যেটা এন্ট্রি এবং এক্সিট, মানে মানুষেরা ঢুকবে এবং বেরোবে সেরকম 2টো গেটওয়েও তৈরি ছিল তখনকার দিনে, নর্থ অ্যান্ড ওয়েস্ট অফ দ্য সিটি, হারাপ্পান সিটিতে। ঠিক আছে, এরপর দেখো এখানে কিছু ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল এই মহেঞ্জোদারোতে, বিল্ড অফ ক্লিন বিল্ড ব্রিক্স, মানে মাটির পাথর দিয়ে বা ব্রিক দিয়ে ইট দিয়ে তৈরি করা হয়েছিল। কিছু ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, জলের ট্যাঙ্ক, যেখানে জল স্টোর করে রাখা হতো ফর বাথিং পারপাস, মানে চান করার জন্য। ঠিক আছে, তারপর দেখো কিছু স্মল রুমস তৈরি করা হয়েছিল ওয়াটার ট্যাঙ্কের পাশে, যেখানে লোকেরা মানে তখনকার দিনে লোকেরা চান করতো। ঠিক আছে, মানে বাথ, গ্রেট বাথ, চান করতো, সেটা এখানে বলা আছে। এরপর দেখো এটা লেখা আছে ইন দ্য হারাপ্পান আরবান লাইফ দেয়ার ওয়াজ স্পেশাল সিগনিফিকেন্স অফ স্টোরিং ফুড গ্রেনস। তখনকার দিনে লোকেরা আবার ফুড গ্রেনস তৈরি করতো, মানে খাবার শস্য দানা তৈরি করতো, সেটাও তারা স্টোর করতো। সেটার জন্য তাদের আলাদা 2 বিগ প্লেস ছিল ফর স্টোরিং গ্রেন, আলাদা আলাদা জায়গা তারা তৈরি করেছিল, যেখানে তারা 2টো বড় বড় বিগ প্লেস তৈরি করেছিল হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে, যেখানে তারা ইউজ টু স্টোর গ্রেন স্টোর করতো। ঠিক আছে, এইসব নিয়ে এখানে লেখা আছে। এরপর দেখো ও মহেঞ্জোদারোতেও কিছু সিটাডেল, কিছু এরিয়া পাওয়া গেছিলো, যেখানে কিছু বিল্ডিংস পাওয়া গেছিলো, মেনলি বড় বড় বিল্ডিংস ছিল, ইউজড ফর হোল্ডিং অ্যাসেম্বলিজ ফর পিপল ডিউরিং ফেস্টিভ্যাল, যখন কোনো ধরো ফেস্টিভ্যাল হতো, বিয়ে হতো হ্যাঁ, বা কিছু অকেশন হতো, কোনো পুজো আচ্ছা হতো, তখন সেরকমও কিছু বিল্ডিংস মহেঞ্জোদারো এবং হারাপ্পাতে তৈরি করা ছিল, যেখানে মানুষেরা নর্মালি একসাথে মিট করতো এবং ফেস্টিভ্যালে এসে জয়েন করতো। ঠিক আছে, তো এইভাবে তারা টাউনটাকে প্ল্যান করে তখনকার দিনে হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এটা নিয়ে টাউন প্ল্যানিং কিভাবে ছিল তখনকার দিনে হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে, সেটা নিয়ে কোশ্চেন হতে পারে। তো তোমরা এই আন্ডারলাইন বা ব্র্যাকেটেড কোশ্চেনগুলো ভালো করে পড়ো, যে কীভাবে টাউনটাকে প্ল্যান করা হয়েছিল হারাপ্পা এবং মহেঞ্জোদারো। ঠিক আছে, এরপর দেখো যেটা আছে যে হারাপ্পা এবং মহেঞ্জোদারোতে এর আরও কিছু ক্লিন দেখো বাথরুমস তৈরি করা ছিল ওখানে, স্পেশালি মানুষদের জন্য। দেখো কীভাবে তারা মানে বাথরুমস তৈরি করেছিল, তারা বাথরুম তৈরি করে তারা থাকতো সেখানে, টয়লেটস, নিজস্ব বাড়িতে টয়লেট বাথরুম তৈরি করে তখন তারা দিনে তারা থাকতে শিখেছিল। ঠিক আছে, one gets the idea that cities were generally clean and hygienic, এবং তারা তখনকার দিনে জানতো এটাও যে টয়লেট এবং বাথরুম ইউজ করলে কীভাবে নিজেদেরকে ক্লিন এবং হাইজেনিক রাখা যায়, সেটাও তখনকার দিনে মহেঞ্জোদারো এবং হারাপ্পার লোকেরা জানতো। ঠিক আছে, তো সেটা তারা খুবই মেনটেন করতো, এবং সেটা তারা সেই একটা প্ল্যান তাদের নিজেদের মধ্যে ছিল, এবং সেইভাবেই তারা তাদের জায়গাতে টয়লেটস এবং বাথরুমস তৈরি করেছে। ঠিক আছে, সো দ্যাট দ্য প্লেস রিমেন ক্লিন অ্যান্ড হাইজেনিক। ঠিক আছে, 2000 হাউস তারা তখনকার দিনে 27 ওয়েলস তৈরি করেছিল,
2000 হাউসেস তৈরি করেছিল, ঠিক আছে। তো টয়লেটস তারা প্রচুর তৈরি করেছিল মানুষেরা, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে থাকে, সুয়েজ সিস্টেম মানে ড্রেনের যে জল পাস করবে সেরকম যে একটা সিস্টেম তখনকার দিনে, প্রচুর বিগার ড্রেনস, বড় ড্রেনস তৈরি করা, ছোট ছোট ড্রেনস তৈরি করা, এবং কীভাবে সেগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ক্লিন এবং হাইজেনিক থাকে জায়গাগুলো, ঠিক আছে। ড্রেনের যাতে জল ঠিকভাবে পাস হয়, ঠিক আছে, ওয়াটার সুয়েজ সিস্টেম ঠিকঠাকভাবে থাকে, সেটাও তখনকার দিনে লোকেরা অনেক বেশি শিখেছিল এবং তারা সেভাবে টাউনকে প্ল্যান করে তৈরি করেছিল, ঠিক আছে। তো এই সব আর্কোলজিস্টরা তখনকার দিনে হিস্টোরিক্যাল সময় হিস্টোরিক্যাল প্লেসগুলো আর্কোলজিস্টরা খুঁজে পেয়েছিল, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জায়গাটা করবে, ঠিক আছে। এরপর দেখো আরও কিছু লেখা আছে, যে কিছু দেখো এখানে ছবি দেওয়া আছে হারাপ্পান সিভিলাইজেশনে তারা কীভাবে শুধু মাটি দিয়ে ব্রিক্স দিয়ে তারা এই টয়লেট, বাথরুম, ঘর বাড়ি তৈরি করে অনেক বেশি সিভিলাইজড হয়ে তারা থাকতো, ঠিক আছে। তো সেই নিয়ে এখানে লেখা আছে কিছু পয়েন্টস, এই পেজটাও একটু তোমরা পড়বে, আন্ডারলাইন জায়গাগুলো, ঠিক আছে। আর এরপরে কিছু সেরকম নেই, তো এখানে আমি যে এটাই আমি এখানে শেষ করছি। তো ও ভালো করে ভিডিওটা দেখবে এবং যে পয়েন্টসগুলো আমি বললাম সেগুলো ও মনে রাখার চেষ্টা করবে, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে।